পশ্চিমাঞ্চল থেকে সমবেত খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, সম্মানিত এলাকাবাসী, আমি সর্বপ্রথম আপনাদের শুকরিয়া আদায় করছি যে আজকাল আপনারা এখানে বিপুল পরিমাণ মানুষ এই পথসভায় জমায়েত হয়েছেন। আজ ঐতিহাসিক সেপ্টেম্বরের 5 তারিখ, আজকে আগস্ট বিপ্লব, 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাসের পূর্তি হল। 1 মাস পূর্বে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিমশাহী স্বৈরাচারী ইতিহাসের কুখ্যাত শাসক নব্য ফেরাউন শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মসনদ থেকে এদেশের মানুষের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন। মানুষ, দেশের মানুষও ভাবত যে শেখ হাসিনার হাত থেকে বুঝি মুক্তির উপায় নেই। শেখ হাসিনা এবং তার লেসপেন্সার আর তার অনুগত সন্ত্রাসী গোষ্ঠীও মনে করত যতদিন শেখ হাসিনা আছে ততদিন অন্তত তাদের ক্ষমতা হারানোর কোনো ভয় নেই। কিন্তু মানুষ ভাবে এক, আর আমার আল্লাহ করেন ভিন্ন কিছু। তারা কল্পনা করতে পারে নাই এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী শাসকের কবল থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ মুক্তি দান করেছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনেছি, 5ই আগস্ট দুপুর বেলায় গণভবনে 12 পদের রান্না হয়েছিল। বুফে সিস্টেম, 12 পদের রান্না দিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দুপুরের খানা খাবেন। এদেশের মানুষ না খেয়ে মরে। আর তখনও যখন এদেশের প্রায় 1000 মায়ের বুক খালি হয়েছে এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মসনদ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তার জুলুম এবং নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মঞ্চে এসে নাটকের কান্না কাঁদেন আর ঘরে গিয়ে 12 পদের রান্না দিয়ে খাবার খান। প্রকৃত অর্থে শেখ হাসিনা বাংলাদেশে 50 বছরের রাজনীতি করেছেন। তার এই 50 বছরের রাজনীতির কয়েকটি বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে বড় একটি বৈশিষ্ট্য হল শেখ হাসিনা 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 50 বছরের রাজনীতি ছিল মানুষের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণার রাজনীতি। যখন 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার পরিবার সহ বাকশাল গঠন করে মানুষের অধিকার হরণ করার কারণে 30,000 যুবককে তুলে নিয়ে হত্যা করবার কারণে 15ই আগস্ট তাকে প্রাণ দিতে হয়েছিল। এই গর্ত তিনি নিজেই খনন করেছিলেন। 1971 সালে এদেশের মানুষ তাকে কম সম্মান জানায় নাই, কিন্তু তিনি 3.5 বছরের ক্ষমতার গ্রহণের পর 3.5 বছরের জুলুম, শোষণ আর বৈষম্যের মাধ্যমে তিনি তার সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারেননি। ঘটেছিল 15ই আগস্ট। 15ই আগস্টের পরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যেই জাতি, যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তিনি সেই দেশের মানুষের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপরে শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি।
1975 থেকে 2024 সাল 15ই আগস্ট থেকে 5ই আগস্ট এই 50 বছরে শেখ হাসিনার রাজনীতি ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি। তিনি এদেশের মানুষকে নানাভাবে সাহায্য করার সকল পদক্ষেপ নিয়েছিলেন। এদেশের মানুষকে অকাতরে খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, সোনার বাংলাকে মৃত্যুপরিতে পরিণত করেছিলেন। এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকারগুলো কেড়ে নিয়ে এদেশকে একটা ফোকলা বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের করতলগত করতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে নরেন্দ্র মোদীদের অঙ্গরাজ্যে পরিণত করতে। এটাই ছিল তার রাজনীতি। এজন্য যখন এদেশের মানুষ খুশি উঠল, প্রতিবাদ করল, তিনি অকাতরে নির্বিচারে মানুষকে হত্যা করার নির্দেশ দিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই পর্যায়ে আমি স্মরণ করি এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যত মানুষ শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ঘুমন্ত অবস্থায় নবী প্রেমিক হেফাজতের নেতা কর্মীদেরকে খুন করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত ঘোষণা করার কারণে এদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতা যখন প্রতিবাদে নেমেছে, পাখির মতো গুলি করে 1 শতাধিক মানুষকে হত্যা করেছিল। তারপর 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে শত শত মায়ের বুক খালি করে এদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। আপনাদের এই অঞ্চলের মাটি এবং মানুষের নেতা, জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আজও বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষ এইভাবে অসংখ্য অবনীততার সন্তানদেরকে হারিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে। এরপর 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষ পালন করবে। সারা পৃথিবীর যে কোনো নেতা আসবে, বিদেশি মেহমান হিসেবে আমরা শ্রদ্ধা জানাবো। এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক, আমরা স্বাগত জানাবো। না, তার অন্য কিছু দিয়ে হবে না। গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকেই তার লাগবে। তিনি মোদীকে আনলেন, এদেশের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করলো। সেই শান্তিপূর্ণ প্রতিবাদে তিনি বুলেটের আঘাতে 25 জন হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করলেন। দুই 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের হত্যাকাণ্ড সকল নদী ইতিহাসের এক বর্বরতম অধ্যায় রচনা হলো। হেলমেট লীগ, হাতুড়ি লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ রাজপথে গুলি করে করে শিকারী পাখিকে যেভাবে মানুষ মারে শিকার করে, ঠিক সেইভাবে আমাদের ছাত্রদেরকে, স্কুলের কোমলমতি ছেলেদেরকে, কলেজ ইউনিভার্সিটির আমাদের সন্তানদেরকে, মাদ্রাসার আমার ছাত্রদেরকে প্রায় 1000-এর বেশি বাংলার আমার সন্তানদেরকে খুন করলো শুধুমাত্র নিজের মস্তককে টিকিয়ে রাখার জন্য। অনেকেই বলতো সে একটা চরম সাইকোপ্যাথিস্ট, চরম পর্যায়ের মানসিক বিকৃতি তার ঘটেছিল। এইভাবেই বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তারপরে 5ই আগস্ট সে পালিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতে বসে নরেন্দ্র মোদীর কাছে বসে বিগত 15 বছর ভারত সরকার
বাংলাদেশের মানুষের অধিকারের কথা চিন্তা করেনি, শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে সব ধরনের মিথ্যাচার করেছে এবং এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করেছে। এখনো তারা যদি সেই ষড়যন্ত্র অব্যাহত রাখতে চায়, এদেশের 18 কোটি মানুষ তার উচিত জবাব দিতে প্রস্তুত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, এই সকল গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের বিচার বাংলার মাটিতে করতে হবে। যত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সকল টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। বৈষম্যহীন সমাজ করতে হলে যে জাতীয় ঐক্য সূচিত হয়েছে এই ঐক্য ধরে রাখতে হবে। সকল ধর্ম বর্ণ ভিন্ন মত সকলে মিলে আমরা সত্যিকার অর্থে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এখানে কোনো বৈষম্য থাকবে না, বেইনসাফি থাকবে না, বিভাজন থাকবে না, ভিন্ন মত থাকবে, বিরোধ থাকবে না, ভিন্ন মত থাকবে, সন্ত্রাস থাকবে না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল বাংলাদেশে রাজনীতি করবার কোন নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন, কেউ যদি ভালো মানুষ থেকে থাকেন তাহলে আমি বলবো আওয়ামী লীগের নাম পাল্টায় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন ভাবে রাজনীতিতে আসা চিন্তা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো কোন খুনি সন্ত্রাসী মানুষের হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া চলবে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সেভাবেই আমরা সকলে মিলে গড়ে তুলব। কোন সাম্প্রদায়িকতা বাংলাদেশে স্থান পাবে না। শেখ হাসিনার রাজনীতি ছিল ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘাত তৈরি করে সাম্প্রদায়িকতার পানি ঘোলা করে তারপরে মাছ শিকার করা। এখন শেখ হাসিনাও নাই, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সংঘাত নাই। বিগত 1 মাসে বাংলাদেশের কোথাও কোন সংখ্যালঘুদের হিন্দুদের মন্দির অথবা বৌদ্ধদের প্যাগোডায় হামলা হয় নাই। একজন সংখ্যালঘুর গায়ের উপর কোন আচরণ দেওয়া হয় নাই। এদেশের আলেম সমাজ, হেফাজতের কর্মীরা, খেলাফতের কর্মীরা, জমিয়তের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাতের কর্মীরা, মাদ্রাসা মসজিদের শিক্ষক, মসজিদের ইমাম সাহেবরা মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িঘর এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সম্প্রীতির নজির স্থাপন করে চলবো। কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস নির্মূল করে সত্যিকার শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। রাজি আছেন তো? চূড়ান্ত ন্যায় এবং ইনসাফ যদি কায়েম করতে চান, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। চূড়ান্ত বিজয় বাংলাদেশের সেদিনই আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহ দিনের বিজয় আসবে। তাই আসুন আল্লাহর প্রতিনিধিত্বের রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের মাধ্যমে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েমে আমরা সকলে সংঘবদ্ধ হই। বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাই। যুব সমাজ যুব মজলিসে, ছাত্র সমাজ ছাত্র মজলিসে সামিল হয়ে আসো, আমাদের হাতকে শক্তিশালী করো। সকল জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।